তবে কি ধর্মের কল বাতাসে নড়ল? আওয়ামী লীগ যে পন্থায় বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দিয়েছিল, ঠিক যে কৌশলে বিরোধী রাজনৈতিক শিবিরকে নির্বাচনী ব্যবস্থায় অংশগ্রহণ করতেই দেয়নি, তার ফল ভুগতে হবে আওয়ামী লীগকে। রিফাইন্ড আওয়ামী লীগ সত্যি কি দিল্লির মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে? কলকাতায় পলাতক আওয়ামী লীগের নেতৃত্বরা এবার মুখ খুলছেন ভারতের বিভিন্ন গণমাধ্যমে। তাদের আশঙ্কা, নতুন করে আওয়ামী লীগের সৃষ্টির মাধ্যমে আসলে আওয়ামী লীগকে ধ্বংস করার চক্রান্ত করা হচ্ছে, যা কখনোই বাস্তবসম্মত নয়। আর ভারতের গান্ধী পরিবারের মতোই বঙ্গবন্ধুর পরিবারের প্রতিও বাংলাদেশের মানুষের রয়েছে অগাধ আস্থা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতার আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গে প্রতিদিনকার মতো আমি এবং আমার সঙ্গে পরমাশিস। আজকের আলোচনাটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিফাইন্ড আওয়ামী লীগকে দিয়ে এবারের বাংলাদেশের জাতীয় নির্বাচনে নির্বাচনী প্রস্তুতি নিতে চলেছে কেউ বা কারা। একেবারে যদি ইঙ্গিত না দিয়ে সরাসরি বলি, তাহলে বর্তমান শাসক গোষ্ঠী বা পেছন থেকে যারা গত কয়েক মাস ধরে বাংলাদেশের কলকাঠি নাড়ছেন তারা। না, এই কথাটি কিন্তু আমার নয়, এই কথাটি আজকে কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার একটি খবরের উদ্ধৃতি টেনে বললাম। এবং এই খবরটিতে কলকাতায় পালিয়ে থাকা একজন শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতা তিনি এরকমই মন্তব্য করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে রিফাইন্ড আওয়ামী লীগকে দিয়ে একটি বকলমে দৃশ্যত নির্বাচন দেখাতে চাইছে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার। প্রিয় দর্শক, আলোচনার গভীরে ঢোকার আগে ভারত এবং বাংলাদেশের আমাদের দর্শকদের বাংলা বঙ্গাব্দের শুভেচ্ছা। শুভ নববর্ষ 1432। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ এবং নিরাপদে আছেন। প্রিয়জনদের সঙ্গে ইতিমধ্যেই বাংলা বছরের প্রথম দিন আপনারা সানন্দে উপভোগ করেছেন। আমার বিশ্বাস এই বাংলা বছরটি হবে অসাম্প্রদায়িক একটি বছর। শুধুমাত্র বাংলাদেশে নয়, গোটা বিশ্বে এই অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার জন্য আমরা এই 30 কোটি বাঙালি বাংলা ভাষাভাষী আমরা চেষ্টা করব। আনন্দবাজার পত্রিকা আজকে শিরোনাম করা হয়েছে নব্য আওয়ামী লীগের প্রস্তুতি, নেতৃত্বে থাকবেন না শেখ হাসিনা, চক্রান্ত রুখতে মরিয়া বর্তমান দল, অর্থাৎ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বর্তমান শাসক গোষ্ঠী। আওয়ামী লীগের পরিচিত কিছু নেতা নেত্রীকে সামনে রেখে নব্য আওয়ামী লীগ বা তথাকথিত পরিচ্ছন্ন আওয়ামী লীগকে বাজারে আনার একটি পরিকল্পনা বাংলাদেশে বেশ এগিয়েছে। পত্রিকাটি বলছে যে নতুন একটি কৌশল, আওয়ামী লীগ থাকবে, নেতৃত্বে শেখ হাসিনা থাকবেন না, তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নেতারাও বাদ যাবেন। এই প্রথম পেড়াতে তুমি কিভাবে দেখছো পরমাশিস? আজকের এই আলোচনাটি যত কয়েক মিনিটই হোক অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশ্লেষণধর্মী এবং সংবেদনশীল হতে চলেছে। এটা আমি আমার কাছ থেকে মনে হচ্ছে, আমি গ্যারান্টি দিতে পারি। প্রিয় দর্শক, আশা করবো আপনারা আমাদের এই আলোচনা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তুমি বলো। আওয়ামী লীগ, নব্য আওয়ামী লীগ কথাটা বলা হচ্ছে, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে সংবাদ মাধ্যম ভারতের বা কলকাতার একেবারে প্রথম সারির সংবাদ মাধ্যম যে জিনিসটা তুলে ধরছে, তাদের বিশ্লেষণের মধ্যে আওয়ামী লীগ আর নব্য আওয়ামী লীগ বলে যে সংজ্ঞাটা দিয়েছে, তার পিছনে যা সারবত্তা দিয়েছে, তার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই আমি মনে করি। 2 নম্বর, এই নব্য আওয়ামী লীগ আর আওয়ামী লীগ সেটা বাংলাদেশের মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য হবে নির্বাচনে, সেটা অনেক বড় প্রশ্ন। তো এই সব বিষয়ে যার কোনো সারবত্তা নেই, বাস্তবতা নেই। আরেকটি বিষয়, যে কথাগুলো বলা হচ্ছে নব্য আওয়ামী লীগ ভারতের কাছে বিশ্বাসযোগ্য নয়, তারা পাকিস্তান বান্ধব, এবং এই নব্য আওয়ামী লীগ বা রিফাইন্ড আওয়ামী লীগ যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, তবে ভারতের বন্ধু বা ভারত খুব একটি বেশি আওয়ামী লীগ মানে রিফাইন্ড আওয়ামী লীগের আগে, অর্থাৎ শেখ হাসিনার আওয়ামী লীগ এবং নতুন নব্য আওয়ামী লীগের ক্ষেত্রে একটি ভারতের দিক থেকে সম্পর্কের ক্ষেত্রে 2 রকমের রসায়ন তৈরি হবে। আওয়ামী লীগ, হাসিনার আওয়ামী লীগ ভারতের কাছে অনেক বিশ্বাসযোগ্য, অনেক আস্থাভাজন, কিন্তু নব্য আওয়ামী লীগ ভারতের কাছে বিশ্বাসযোগ্য নয়, কারণ তারা পাকিস্তানপন্থী। দেখো, এই কথাগুলো যারা বলছেন বা যারা এই সংবাদটা পরিবেশন করছেন, এর যে সংজ্ঞা বা ডেফিনেশন, আমি মনে করি ভারতের একজন সচেতন নাগরিক, একজন দায়িত্ববান সাংবাদিক এবং ভারতের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে এইসব কথা ভারত সরকারের কাছে কোনো গুরুত্ব থাকবে না। বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাদেরকেই বাংলাদেশের মসনদে বসাবেন সরকার পরিচালনা করার ক্ষেত্রে, ভারত তাকেই তার পররাষ্ট্র নীতির এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সার্বভৌমত্ব রাষ্ট্রের একজন প্রতিবেশী বান্ধব হিসেবেই গ্রহণ করবে। যারা এই কথাগুলো বলছেন, আমার তো মনে হয় না যে কে কার কাছের, কে কার পরের। তো আমরা যদি একটু ইতিহাস দেখি, লাস্ট 15 বছর, তার আগের বিএনপির সময়কার ভারতের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের যে পরম্পরা, সেটা সবসময় কিন্তু ঊর্ধ্বমুখী ছিল। কিন্তু পত্রপত্রিকায় লেখা হবে, আলোচনা হবে, চর্চিত বিষয়ে উঠবে, গরমে গরম হবে, আমরাও আলোচনায় বসবো। কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে যারাই ক্ষমতায় আসুন না কেন, ভারত সরকার কাছে তারা সবসময় গ্রহণযোগ্যতায় যেমন ছিল, আজও আছে, যা আগামী দিনেও সেটা থাকবে।
আর তুমি কি কূটনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে আনন্দবাজার যে খবরটি প্রকাশ করেছে যে কূটনৈতিক সূত্রের এক দায়িত্বশীল কর্মকর্তারা মনে করছেন, যারা সাউথ ব্লকের হয়তো সঙ্গে রয়েছেন, সাউথ ব্লকের নামটি এখানে উল্লেখ করেননি, কিন্তু ভারতের নীতি নির্ধারক যারা পররাষ্ট্র নীতি নির্ধারণ করেন তাদেরই কেউ কেউ নিশ্চয়ই কথা বলেছেন। এই কথাগুলো তাহলে তুমি বলতে যাচ্ছ যে সরকারের সঙ্গে সরকারের রাজনৈতিক কোনো পছন্দ অপছন্দ ভারতের বা দিল্লির কখনোই ছিল না। তুমি বলতে যাচ্ছ যে বিএনপির সময় যেরকম সম্পর্ক ছিল সেরকম ভাবে আওয়ামী লীগের সময় সে সম্পর্ক থাকবে এবং এখন এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সেই রকম সম্পর্ক আছে। তুমি কি সেটা বলতে চাইছো? আমি একদমই বিশ্বাস করি, দেখো একটা বিষয় দেখতে হবে যে দুটো নৌকোয় কিন্তু পা দিয়ে যেমন চলা যায় না। বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমাদের গত 15 বছরের আওয়ামী লীগ সরকার কি করে গেছে, স্বৈরাচারী গণতন্ত্র, ভোট লুট হয়েছে, এগুলো বাংলাদেশেরই মানুষই বলেছেন। কিন্তু পররাষ্ট্র নীতির ক্ষেত্রে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের যে ধারা, সেই ধারা সবসময় ঊর্ধ্বমুখী ছিল। এবং একটা জিনিস মনে রাখতে হবে, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের যদি বন্ধুত্ব, তারা একটা যে কোনো দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পারে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বর্তমান সরকার যারা আসবেন বা যারা এখন অন্তর্বর্তী সরকার আছেন, যদি তাদের সঙ্গে তাদের গলাগলি বা বন্ধুত্বপূর্ণ পরিবেশটা বেশি হয়, স্বাভাবিকভাবেই কিন্তু পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক চির না ধরলেও তারাও কিন্তু একটা মেনটেন করেই চলবে। এটা নতুন করে বলার কিছু নয়। কিন্তু বিষয়টা যেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ যাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য থেকে বসাবে, কূটনৈতিক কারা কি বলেছেন তারা তো নাম প্রকাশে অনিচ্ছুক, আমি তাদের কথা তো ধরতে পারি না, কিন্তু একটা অ্যাজাম্পশন করে আলোচনা হচ্ছে। কিন্তু দেখো বাস্তবিক পক্ষে আমার শত্রু দেশের সঙ্গে যদি আমার প্রতিবেশী রাষ্ট্র যোগসাজশ রাখে, কোনো সিদ্ধান্ত নিতে চায়, তারা সেটা নিতে পারে, সেটা অসুবিধা নেই। কিন্তু আমাকেও তো আমার জায়গাগুলো মেনটেন করে চলতে হবে, আমাকেও তো আমার দেশের নিরাপত্তা। তোমার যুক্তিতে স্ববিরোধিতার গন্ধ পাচ্ছি। তুমি একদিকে বলছো যে কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশের সঙ্গে বিএনপির সময় যেরকম থেকেছে, আবার আওয়ামী লীগের সঙ্গে সেরকম ভাবে ছিল, এবং তোমার বক্তব্য হচ্ছে যে এই মুহূর্তে তুমি বলছো আবার যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ সুসম্পর্ক রাখলে তাহলে কূটনৈতিক ভাবে আমরাও একটু সমঝে চলবো। এটা আমার স্ট্যান্ড পয়েন্ট থেকে তো আমি সরতে পারি না। লাইকিং ডিসলাইকিং এর একটা বিষয় আছে, মানে কোন সরকার। অবশ্যই আমার যারা শত্রু, শোনো, আমার যারা শত্রু তার সঙ্গে যদি কেউ গলাগলি করে, দহরম মহরম করে, সেটা স্বাভাবিকভাবে আমার কি ভালো লাগবে না তো। কিন্তু আমি আমার স্ট্যান্ড পয়েন্ট থেকে কেন সরবো? সেটা আমাকে পরিষ্কার, আমাদের দর্শকদের পরিষ্কার বলো যে গত 15 বছর আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকারের সম্পর্ক অত্যন্ত দৃঢ়, সুদৃঢ় এবং আস্থাপূর্ণ জায়গায় ছিল। এটা কি তুমি স্বীকার করো কি করো না সেটা বলো। একদম ছিল, সেই ছিলটা বলেই তো বাংলাদেশের মানুষের মনে কিন্তু একটা জায়গা রয়েছে, আওয়ামী লীগকে ভারত সরকার প্রাধান্য দেয়। কিন্তু দেখো এখন যেটা গণঅভ্যুত্থানটা কি ভারত সরকার অস্বীকার করেছে? বাংলাদেশের মানুষ তো গণঅভ্যুত্থান করেছে, তাদের দেশে নির্বাচন হয়নি। তারা বলছেন শেখ হাসিনা পালিয়ে এসছেন, এটা ঠিক, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। কিন্তু অন্তর্বর্তী সরকারের সঙ্গে কি ভারত সরকারের সম্পর্ক খারাপ জায়গায় গেছে? আমি তো মনে করি না। কিন্তু আমি আমার দেশ পরিচালনা করার ক্ষেত্রে তারা তাদের দেশ পরিচালনা করার, তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না, আমরাও নিতে পারি। কিন্তু আমি যখন দেখবো আমার যারা পড়শি দেশ, শত্রু, যে আমার সঙ্গে শত্রুতা করছে, তাদের দেশের মাটিতে বসে জঙ্গি কার্যকলাপের জন্য ভারতকে মদত দিচ্ছে, তা আমি আমার স্ট্যান্ড পয়েন্ট থেকে কেন সরবো না? কেন আমি আমার জায়গায় স্থির থাকবো না? এই মুহূর্তে তুমি পয়েন্টে এসছো এবং এখানেই এই খবরের সত্যতা প্রমাণ করে যে দেশের এই মুহূর্তে তুমি যেটা বললে, যে রাষ্ট্র, যে রাজনৈতিক দল বা যে শক্তি পরিচালনা করে, সেই শক্তি বা রাজনৈতিক দলের সঙ্গে পড়শি কোনো রাষ্ট্র পরিচালনাকারী দল বা সরকারের সুসম্পর্ক না থাকলে সম্পর্কের শীতলতা বা উষ্ণতা তৈরি হয় এবং পরস্পরের উপর দায়বদ্ধতাও থাকে। এক্ষেত্রে আনন্দবাজার পত্রিকায় যে কথাটি বলেছে যে আওয়ামী লীগ, রিফাইন আওয়ামী লীগ যাদেরকে বলা হচ্ছে, আমি পরের প্যারাটা আমি পড়ে শোনাবো, যাদের নাম বলা হচ্ছে তারা আওয়ামী লীগের সময় বিতর্কিত এবং তাদের সঙ্গে চীন বা পাকিস্তানের সম্পর্ক ছিল বলে আওয়ামী লীগের নেতৃত্বরাই মনে করছে। এবং এখন আনন্দবাজারের ভাষায় কলকাতায় পালিয়ে থাকা একজন সিনিয়র আওয়ামী লীগ নেতা পরিষ্কার করে বলছেন যে এটা সম্ভব নয়। দ্বিতীয় প্যারাতে এটাও বলেছে যে আওয়ামী লীগের বর্তমান যে রাজনৈতিক কাঠামো এবং বর্তমান যারা চালান শেখ হাসিনা এবং তার পরিবারকে ভারতের গান্ধী পরিবারের সঙ্গেও তুলনা করেছেন। আমি একটু প্রসঙ্গক্রমে বলছি, আওয়ামী লীগ কলকাতায় পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতা কি বলেছেন, ভারতের কংগ্রেসের যেমন গান্ধী পরিবার, বাংলাদেশের আওয়ামী লীগের সমর্থকদের কাছেও মুজিবুর রহমানের পরিবারের উপরে অগাধ আস্থা ও ভরসা। রাজনীতিতে দুই পরিবারের ত্যাগ ও সাফল্য কম নয়। রাহুল গান্ধী যেমন ঠাকুমা ও বাবাকে হারিয়েছেন, শেখ হাসিনার বাবা মা, ভাই বোন সহ গোটা পরিবারকে
খুন করা হয়েছে। ওই আওয়ামী লীগ নেতা বলেন, চক্রান্তকারীরা জানে হাসিনাহীন আওয়ামী লীগ টিকবে না, আদতে আওয়ামী লীগকে ধ্বংস করতেই এই পরিকল্পনা ফাঁদা হচ্ছে। এই যে তুমি এটাও দেখো যে আওয়ামী লীগকে গান্ধী পরিবারের সঙ্গে তুলনা করা হচ্ছে। তুমি আমাকে বলো, এখানে আমি একটু রাজনৈতিকভাবে যুক্তি দাঁড় করানোর চেষ্টা করছি, আমাদের দেশের গান্ধী পরিবার নিয়ে রাজনৈতিক বিতর্ক থাকতে পারে, কিন্তু গান্ধী পরিবার নিয়ে সাধারণ মানুষের মধ্যে শ্রদ্ধা সেটা কি কম আছে? একদমই না। আমি এটাতে পুরোপুরি সহমত পোষণ করছি। গান্ধী পরিবার বা গান্ধীর প্রতি ভারতবর্ষের মানুষের যে শ্রদ্ধাশীল জায়গা রয়েছেন, আমি মনে করি শেখ মুজিবরের প্রতি বাংলাদেশের মানুষের যারা মুক্তিযোদ্ধা, ভাষার জন্য যারা জীবন দিয়েছেন, ৭১-এর মুক্তিযুদ্ধ, এবং যারা বাংলা ভাষায় আমরা কথা বলি, প্রত্যেকের কিন্তু শেখ মুজিবুর রহমানের পরিবারের প্রতি এবং তাদের প্রতি সেই শ্রদ্ধাশীল জায়গা বাঙালি মননে কিন্তু আমার মনে হয় চিরন্তন এবং এটা নিরন্তর থাকবে, থাকা উচিত। কিন্তু সেটা তো আমরা দেখতে পারিনি। ৫ আগস্টের পর যা হয়েছে সেটা তো কুরুচিপূর্ণ এবং দৃশ্য দূষণ। এটা জাতির জনকের ছবি, জাতির জনকের মোরালের ওপর যেভাবে অমানবিক ভাবে যেভাবে দৃশ্য দূষণ ঘটানো হয়েছে, সেটি সত্যিকার অর্থেই এটি আমরা প্রত্যাশা করি না। সুতরাং এক্ষেত্রে গান্ধী পরিবারের সঙ্গে বাংলাদেশের এই যে বলা হচ্ছে গান্ধী পরিবারের সঙ্গে তুলনা করা, শেখ মুজিবুর রহমানের পরিবারের সঙ্গে তুলনা করা, এক্ষেত্রেও আমার মনে হয় কোথাও গিয়ে এই মুহূর্তে এই বিষয়টিও বিতর্কের অনেকটা জায়গা তৈরি করেছে। কারণ খোদ বাংলাদেশের মানুষই বাংলাদেশের জাতির জনককে আমার মনে হয় না, কারণ আমি জানি আমার এখানে যারা দর্শক তারা আমার এই কথার সঙ্গে অনেকেই হয়তো সহমত পোষণ করবেন এবং অনেকে দ্বিমত পোষণ করতে পারেন। বাংলাদেশের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং সেই সময়কার যে ঘটনা প্রবাহ, সেটাই তো অনেকে অস্বীকার করছেন। সেটাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা এবং যার নেতৃত্বে গোটা দেশ স্বাধীন হলো, তাকেই তো অসম্মান করা হচ্ছে শেখ হাসিনার ১৫ বছরের, তাদের ভাষায় ফ্যাসিজমের প্রতিবাদে। সেটা তো হতে পারে না। আমাদের এখানেও তো কংগ্রেস পরপর দীর্ঘদিন ক্ষমতায় ছিল এবং তাদের বিরুদ্ধে দুর্নীতি, স্বজন পোষণের অভিযোগ রয়েছে। তারা দেশ থেকে পালিয়েও যাননি, বা তাদের পরিবারের মাথা হিসেবে গান্ধীজির কোনো ছবি বা গান্ধীজিকে নিয়ে কোনো একটা কটূক্তি হয়নি। আমি তো কখনো, আমি নিশ্চয়ই দায়িত্ব নিয়ে বলছি, আমি শুনিনি মানে কেউই করেননি, কোনো রাজনৈতিক দলই করেননি। এই প্রেক্ষাপটটা তাহলে কেন ভারতের সঙ্গে সামগ্রিকভাবে ভারতকেই আবার বাংলাদেশের মানুষের সামনে আবার এইভাবে করে আওয়ামী লীগের সঙ্গে গান্ধী পরিবারকে জুড়ে দেওয়া হলো? আমার প্রশ্নের উত্তরটা তুমি অনুগ্রহ করে দেবে। আমি তোমাকে একটা কথা বলি, যিনি এই মন্তব্যটা করেছেন তার সেটা একেবারে ব্যক্তিগত মত। আমাদের দেশের গান্ধী আর সে মনে করছেন তাদের দেশের শেখ মুজিবুর তাদের কাছে গান্ধী, এই মনে করার মধ্যে কোনো অন্যায় নেই এবং আমি এটাতে সহমত পোষণ করছি। কিন্তু যারা এই কার্যকারিতাটা ঘটিয়েছিলেন তারা কিন্তু বাংলাদেশের সব মানুষ নয়, এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, বাংলাদেশের ইতিহাস এবং বাংলাদেশের ভবিষ্যৎটা তারা এখন দেখতে পাইনি। আমরা যখন দেখবো আমার মনে হয় এর ব্যাপ্তি কোনোদিনই উচ্চতায় পৌঁছবে না, এটা সময় বলবে। এটা কিন্তু বলার সময় হয়ে আসেনি। আমার মনে হয় আমরা আনন্দবাজার খবরের শেষ প্যারাটা নিয়ে বিশ্লেষণ করি এবং আমাদের আলোচনা আমরা আরো সংক্ষিপ্ত করব। আমাদের শেষ প্যারাটা আনন্দবাজার পত্রিকায় লিখেছেন যে জুলাই আন্দোলনের অংশ নেওয়া ছাত্রদের সদ্য গঠিত রাজনৈতিক দল এনসিপি জাতীয় নাগরিক দলের একজন নেতা হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক পোস্ট নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে হইচই হচ্ছিল বাংলাদেশে। সেই পোস্টে হাসনাত অভিযোগ করেছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একান্ত বৈঠকে তাদের বলেছিলেন প্রাক্তন স্পিকার শিরিন শারমিন চৌধুরী, ঢাকার প্রাক্তন মেয়র শেখ ফজলে নূর তাপস এবং প্রাক্তন সাংসদ সাবের হোসেন চৌধুরীর মতো পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের নেতৃত্বে রিফাইন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে তাদের মেনে নিতে হবে। হাসনাত লেখেন, আমাদের বলা হয় রিফাইন আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবেন, হাসিনাকে অস্বীকার করবেন এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবেন এমন প্রতিশ্রুতি দিয়ে জনগণের সামনে হাজির হবেন। শেষ লাইনগুলোতে বলা হয়েছে আওয়ামী লীগের এক যুগ্ম সাধারণ সম্পাদক বলছেন, হাসনাতের পোস্টের আগেই আমরা এই চক্রান্তের বিষয়টি জানতে পারি। নামগুলি নতুন নয়, এইভাবে তারা দেখাতে চায় নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হয়েছে, তবে সেটা হবে প্রতারণা। মানুষকে এভাবে ভুল বোঝানো যায় না। শেষ লাইনগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বিতর্কিত। তুমি জানো যে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পরেও এই ধরনের গুঞ্জন উঠেছে যে তিনি প্রধানমন্ত্রী হিসেবে রেজিগনেশন দেননি বা তিনি কার্যত অস্ত্রের মুখে তাকে দেশ ছাড়া করতে বাধ্য করা হচ্ছে। এই বিতর্কে আমরা পরে নেক্সট এপিসোডটা বিতর্ক নিয়ে করব, কিন্তু তার আগে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের রিফাইন আওয়ামী লীগের পুনর্বাসন করার বিষয়ে কলকাতায় বা ভারতে পালিয়ে থাকা আওয়ামী
আওয়ামী লীগের নেতারা চিন্তিত এবং একই সঙ্গে দিল্লির আস্থাভাজন শেখ হাসিনার আওয়ামী লীগ নাকি দিল্লির আস্থাহীন বা দিল্লির কাছেও মাথা ব্যথার কারণ হয়ে উঠবে এই নতুন বা নব্য বা তাদের ভাষায় রিফাইন্ড আওয়ামী লীগ, যাদেরকে দিয়ে চক্রান্ত করা হচ্ছে বা যাদেরকে নিয়ে এই আওয়ামী লীগকে ধ্বংস করার চক্রান্ত করা হচ্ছে বলে কলকাতায় পালিয়ে থাকা আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা আনন্দবাজার পত্রিকায় আশঙ্কা প্রকাশ করেছেন। তুমি এই গোটা বিষয়টিকে খুব শেষে সামারি কনক্লুশনে কি বলবে, খুব সংক্ষেপে বলবে? দেখো, আমার একটা জিনিস মনে হচ্ছে, এটা একদম আমার ব্যক্তিগত মত, আমি যতটুকু বুঝি বা আমি যতটুকু আলোচনা করে দেখেছি বা জেনেছি, সেটা হচ্ছে এই যে ইনক্লুসিভ যে ইলেকশন হওয়ার কথা চলছে না, যে আওয়ামী লীগ শেষ পর্যন্ত অংশ নিতে পারবে কিনা বাংলাদেশের নির্বাচনে, এটা জানো তো, এটা একটা কিন্তু কৌশল হতে পারে যে আওয়ামী লীগকে ইলেকশনে জয়েন করানো হলো। এখানে কিন্তু একটা প্রতারণা, কৌশল, সুযোগ সন্ধানী সব রাজনৈতিক দলকে ইলেকশনে বসানো হলো। এটা কিন্তু সে দেশের একটা আভ্যন্তরীণ, বাংলা কথা যেটাকে বলে চালাকি, এটা কিন্তু হতে পারে। আমি একটু তোমায় থামাবো 1 মিনিট, আমার বলতে ইচ্ছে করছে বিষয়টি। তাহলে কি আমাদের প্রচলিত প্রবাদ রয়েছে ধর্মের কল বাতাসে নড়ে? আওয়ামী লীগ ঠিক যেভাবে পরপর 3টি নির্বাচনে অন্য রাজনৈতিক দলগুলোকে নানা রকম ভাবে চক্রান্তের শিকার করে নির্বাচনী ময়দান থেকে দূরে সরিয়ে বকলমে রাতের অন্ধকারে নির্বাচন করেছে, তাহলে তাদের সামনেই আজকে সেই দৃশ্যপট ফিরে আসতে চলেছে। ধর্মের কল বাতাসে নড়লো নাকি? দেখো, একদম তুমি নিউটনের তো একটা ল জানো যে তুমি যেমনটি দেখাবে তেমনটি ফিরে পাবে। এটা একটা স্টপ গ্যাপিং এর মতন জায়গা তৈরি হচ্ছে, মানে একটা ভুয়ো কিছু দেখানোর মতন জায়গা। এটা আমার নিজস্ব মত, এটা আমি সরাসরি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে এটা কথা বলবো না, যেহেতু এটা সংবাদ মাধ্যমে অলরেডি আগেই ডিসক্লেমেশন দিচ্ছি যে আমরা অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলছি না। অভ্যন্তরীণ বিষয় যেহেতু আমাদের দেশের একটি বড় বাংলা সংবাদ মাধ্যম খবরটি করেছে এবং তাদেরই ভাষায় কলকাতায় পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতৃত্ব আশঙ্কা প্রকাশ করেছেন এবং তাদেরই কথায়, তাদেরই লেখায় দিল্লির কূটনৈতিক মহলের এক অংশ রিফাইন্ড আওয়ামী লীগকে আস্থাভাজন, ভারতের আস্থাভাজন মনে করা হচ্ছে না এবং তাদের কাছেও বিষয়টি একটি বিপর্যয়ের শামিল বলে কূটনৈতিক মহলের একটি অংশ দাবি করছে। অন্ততপক্ষে আনন্দবাজার পত্রিকার খবরে যেটা বলা হয়েছে, সেহেতু আর বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নয় এবং আমরা নীতিগতভাবে আমাদের এডিটোরিয়াল পলিসি হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে একেবারে সরাসরি হাইপার লোকাল ইস্যুতে আমরা ইন্টারফেয়ার করি না এবং সেটা আমাদের কাজও নয়। এবং আমরা যদি সেরকমই হতাম তাহলে আমরা রোজ, তুমি আর এবং আমরা স্ক্রিন শেয়ার করতাম। যেহেতু আমাদের গত 3-4 দিন আমরা ভিডিও করিনি, কারণ হচ্ছে আমরা ইন্টারনাল অনেক ইস্যু পেয়েছিলাম। ভারত এবং বাংলাদেশের সামগ্রিক রিলেটেড কোনো আমাদের কাছে কোনো তথ্য ছিল না, কি সে কারণেই কিন্তু আমরা স্ক্রিন শেয়ার আসিনি। কিন্তু যেহেতু আজকের আমাদের এই আমরা যেহেতু আনন্দবাজার পত্রিকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে খবরটি এসেছে এবং এই খবরের প্রত্যেকটি লাইনে আমার মনে হয়েছে আলোচনা করার জায়গা রয়েছে, বিশেষ করে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নিয়ে আমাদের মতো যারা কৌতূহলী সাংবাদিক বা বিশ্লেষক আমাদের, যেখানে আমাদের আলোচনা করার অবশ্যই এই মুহূর্তে প্রয়োজন। এবং সে কারণেই বলছি, এবার বাকি তুমি বলো যে তুমি যেটা বলছো, যে আমি যেটা বলছিলাম যে আমাদের প্রথম কলকাতা যেটা আমাদের পলিসি, সেটা আমরা আগেও স্ক্রিনে শেয়ার করেছি যে ভারত বাংলাদেশের সম্পর্ককে আরো উন্নত থেকে উন্নততর জায়গায় নিয়ে যেতে আমাদের লড়াই জারি থাকবে। কিন্তু বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় যখন আমরা কোনো কথা বলবোই না, কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে, সেখানকার নির্বাচন নিয়ে, বাংলাদেশের নির্বাচন ভারতের কাছে কোন জায়গায় দাঁড়াচ্ছে, ভারতের কূটনীতিকরা কি বলছে, আমাদের দেশের গণমাধ্যমে অত্যন্ত বহুল পরিচিত গণমাধ্যম যেটা বাংলা ভাষায় বেরোয়, সেটা যখন আজকে হেডলাইন করে, তখন সেটা নিয়ে আমরা চর্চা করবোই। এবং আমরা দায়িত্বশীল গণমাধ্যমে যদি সত্যি খবর হয় বা গ্রহণযোগ্য খবর হয়, সেটা নিয়ে যেরকম আমরা বলবো, আবার দায়িত্বশীল যদি রিউমার ছড়ায়, প্রোপাগান্ডা ছড়ায়, সেটারও আমরা সমালোচনা করব। হ্যাঁ, সেই জায়গা থেকেই বলি, আনন্দবাজার পত্রিকা যেটা বলছে, এই যে নব্য আওয়ামী লীগ, সেই নব্য আওয়ামী লীগ তাদের সঙ্গে জড়িত, তারা থাকলে আমাদের কূটনীতিকরা বলছেন যে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না, এগুলো আমি ধরে নিচ্ছি সত্যি একটা সংবাদ মাধ্যমে যখন বেরিয়েছে এবং সেটা নিয়ে আমরা আলোচনায় বসেছি। কিন্তু আমার নিজস্ব ব্যক্তিগত অভিমত, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমার যতটুকু জ্ঞানগম্য আছে, আমার মনে হয় এখানে কোনো কৌশল, সুযোগ সন্ধানী, চালাক, এই শব্দগুলো ব্যবহার করাটা একদমই আমি মনে করবো যথার্থ। একটা এরকম দিকে কিন্তু এগোচ্ছে, কিন্তু সময়টা কিন্তু বলবে, তখনই আমরা জানবো বা বুঝবো। বাংলাদেশের নির্বাচন হলে তারা ক্ষমতায় আসছে, তখনই কিন্তু একেবারে দুধ কা দুধ পানি কা পানি সেটা পরিষ্কার হয়ে যাবে।
আপনারা দেখছিলেন প্রথম কলকাতা এবং আপনাদের সঙ্গে প্রাসঙ্গিক প্রসঙ্গে আমি সুব্রত এবং পরমাশিস আমরা দুজন আলোচনায় অংশ নিয়েছি এবং আমি কয়েকটি আমার নিজস্ব বিশ্লেষণ দিয়ে শেষ করব। প্রিয় দর্শক, আপনারা জানেন আমি এর আগেও বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন আমার যে ফোরামে রয়েছে আমি সেখানে বলেছি, বিশেষ করে আমার চোখের সামনে দেখা 3টি পরপর নির্বাচনের পরবর্তীতে যেভাবে কলকাতা শহরে রিয়াকশন হয়েছে এবং কলকাতার গণমাধ্যমও নানা রকম ভাবে সমালোচনা করেছে। আপনারা যারা আজকে এই মুহূর্তে ভারতীয় গণমাধ্যম গুলোর সমালোচনা করছেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বাংলাদেশের প্রত্যেকটি জাতীয় নির্বাচনের পরে কলকাতা এবং ভারতীয় গণমাধ্যমে কিন্তু বাংলাদেশের নির্বাচন কিভাবে হচ্ছে তার কিন্তু প্রকৃত তথ্য তুলে ধরা হয়েছে। আপনারা যদি সময় পান তাহলে সবাই গুগলে সার্চ করবেন, প্রিন্ট ভার্সনে গিয়ে দেখবেন। আমার বিশ্বাস যে তখনও ডিজিটাল মিডিয়া বা ডিজিটাল ভার্সন অনেক স্ট্রং হয়ে গিয়েছিল এবং আপনারা দেখবেন যে লাস্ট 10 বছরের ইলেকশনের পরবর্তীতে বাংলাদেশের যে ইলেকশন প্রক্রিয়া যে সুষ্ঠু হয়নি সেটা কিন্তু ভারতীয় গণমাধ্যমে কিন্তু ফলাও করে প্রচার করেছিল এবং সেটা আপনারা ভুলবেন না যে ভারতীয় গণমাধ্যম ওই সময় রোলটা কিন্তু তাদের সঠিক ছিল। যাই হোক, এই মুহূর্তে নিশ্চয়ই কোনো অংশে অতিরঞ্জিত অপতথ্য আসছে বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন রকম কারণে হয়তো সেটা হয়েছে গণমাধ্যমগুলোর ডিজিটাল ভার্সনের কারণে, কিন্তু দায়িত্বশীল গণমাধ্যমগুলো কিন্তু হাসিনা সরকারের সময় নির্বাচনী ব্যবস্থা ভেঙে যাওয়ার কঠোর সমালোচনা করেছে। আমি শুধু এইটাই শেষ করব যে আজকে আওয়ামী লীগের নেতৃত্ব যারা কলকাতা বা ভারতে পালিয়ে রয়েছেন, আত্মগোপনে রয়েছেন, তারা আজকে আনন্দবাজার পত্রিকার কাছে উষ্মা প্রকাশ করছেন এবং তারা তাদের কপালে চিন্তার ভাঁজ উঠেছে। কিন্তু শ্রদ্ধেয় সেই আওয়ামী লীগ নেতারা কি ভুলে গিয়েছিলেন যে বাংলাদেশের যে পরপর 3টি নির্বাচনে, এই জাতীয় নির্বাচনে বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলোকে কিভাবে কোমর ভাঙা হয়েছিল? নির্বাচনী ব্যবস্থা গণতন্ত্রের অন্যতম কাঠামো নির্ণায়ক নির্বাচন এবং নির্বাচনী ব্যবস্থায় রাজনৈতিক দলগুলোকে অংশগ্রহণ করতে না দিয়ে আখিরে আওয়ামী লীগ যে কত বড় ভুল করেছিল সেটি কিন্তু 5 অগস্ট 2024 প্রতীয়মান হয়েছে। এই ঘটনা নিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক চাপ, ভেতরে অভ্যন্তরীণ রাজনৈতিক কৌশল কিংবা কেউ বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের দীর্ঘমেয়াদী প্ল্যান, সে সমস্ত নিয়ে সমালোচনা বিতর্ক হওয়ার অবকাশ আছে, সেটা আমিও মানি। কিন্তু আখেরে সাধারণ মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ত হয়ে রাস্তায় নেমেছিলেন, সেই নামার পেছনে আমার যেটা মনে হয়েছে, আমি ভারতীয় একজন সাংবাদিক হিসেবে, আমি একজন দীর্ঘদিন এই বাংলাদেশের গণমাধ্যমগুলো দেখে বা স্টাডি করে আমার যেটা মনে হয়েছে যে এটা কিন্তু হওয়ারই ছিল। কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষের ভোট না দেওয়ার যে ক্ষোভ সেটা তারা লালন করছিলেন এবং সে কারণে একাধারে যে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে তারা রাস্তায় নেমেছেন এবং একই রকম ভাবে যেহেতু আওয়ামী লীগের ওই যে আজকে বললাম যে রিফাইন্ড আওয়ামী লীগ হলে ভারতের বা দিল্লির কূটনৈতিক মহলের এক অংশের একটু চিন্তার কারণ এবং এইটাই কিন্তু প্রমাণ করে তাহলে আস্থাভাজন শেখ হাসিনাকে আস্থাভাজন হিসেবে দেখার কারণেও কিন্তু আমাদের দেশ, আমাদের রাজধানী এবং আমাদের নীতি নির্ধারকদের প্রতিও কিন্তু বাংলাদেশের মানুষের ক্ষোভ জন্মেছে এবং খুব রয়েছে। সুতরাং আমার মনে হয় আওয়ামী লীগের আজকের যে আশঙ্কা সেটি তারা এটা হওয়ারই ছিল। আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী লীগ আসুক কিংবা শেখ হাসিনার আওয়ামী লীগ আসুক, নির্বাচনই একমাত্র ঠিক করবে আগামীর বাংলাদেশ কারা বিনির্মাণ করবেন, সেটা নির্বাচনী ব্যবস্থার উপরে ছেড়ে দাও। তবে আখেরে বাংলাদেশের এই সুষ্ঠু সামগ্রিকভাবে সব দলের অংশগ্রহণে নির্বাচন হোক, সেটি আমরা গণতন্ত্র মনস্ক মানুষ হিসেবে আমরা প্রত্যাশা করি। আওয়ামী লীগ যে ভুল করেছে নির্বাচনী ব্যবস্থা ভেঙে দিয়ে বা রাজনৈতিক দলগুলোকে স্বচ্ছভাবে রাজনীতি করতে না দেওয়ার যে ভুল, সেটি তারা নিশ্চয়ই আগামীতে ভুগবে কিংবা আগামীতে তাদের প্রায়শ্চিত্ত করার অনেক জায়গা তৈরি হবে। আওয়ামী লীগ রিফাইন কিংবা পুরনো আওয়ামী লীগও ক্ষমতায় এলে জনগণের হাতেই আসলে রায় থাকবে যে আওয়ামী লীগকে তারা রাজনীতিতে সক্রিয় করতে দেবে কিনা বা আওয়ামী লীগের হাতে আবার লাল সবুজের বাংলাদেশের ভার তুলে দেবে নাকি অন্য কোনো বিকল্প রাজনৈতিক। আমার যেটা মনে হয় বনমাশিস, যে কোনো দেশ চালাতে গেলে ভারসাম্য দরকার এবং সেক্ষেত্রে আমি মনে করি যে প্রত্যেকটা দেশেরই ক্ষমতায় নির্দিষ্ট সময় পর্যন্ত একটি রাজনৈতিক দল বা জোট ক্ষমতায় থাকা উচিত। কারণ ভোট দিয়ে আমরা এই রকম মানুষ, এই ধরনের জোট বা রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় আনবো যারা দেশের কথা বলে, যাদের চিন্তা থাকে নাগরিকদের ওপর, নাগরিকদের সুশাসন প্রতিষ্ঠার। বনমাশিস, শেষ 2 লাইন তোমাকে বলার সুযোগ দেব। দেখো, একটা বিষয় একদম পরিষ্কার, সেটা হচ্ছে যে গণতন্ত্রে যে কথাটা বলা আছে, ক্ষমতায় যারাই আসুক না কেন বিরোধীদের বলার একটা জায়গা দিতে হবে। সেই বিরোধীদের সংখ্যাটা কত হবে সেটা কিন্তু সাধারণ মানুষ ভোটের দানের মাধ্যমে কিন্তু সেই জায়গাটা উঠে আসবে। তো বিরোধী যদি না থাকে না, তাহলে কিন্তু গণতন্ত্রের প্রতিষ্ঠাটা একটু একটা সময় গিয়ে ভঙ্গুর জায়গায় চলে যায় যে আমরাই তো শেষ কথা। এই আমরাই শেষ কথায় কিন্তু একটা মানুষের কিন্তু অবমূল্যায়ন যখন এটা হবে এবং তার কিন্তু অধঃপতনও কিন্তু একেবারে জরুরি ভাবেই কিন্তু কাম্য সেটা হয়ে পড়ে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে
গণতন্ত্রে একটা পরম্পরা ভিত্তিক সকলের সুযোগ পাওয়া উচিত, তাহলে কিন্তু জায়গাটা পরিষ্কার থাকে, মানুষ বুঝবে কে ঠিক কে ভুল। এক নাগারে যদি সেটা চলে আসে, সেখানে কিন্তু অধঃপতন এবং দুর্নীতি দুটো শব্দ সমর্থক হয়ে কি জায়গাটায় তৈরি হয়, এবং সেই জায়গাটার ফলেই কিন্তু আমরা দেখলাম যে গণ অভ্যুত্থান হলো, এরকম যে কোনো দেশেই হতে পারে। তো স্বাভাবিকভাবেই আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমাদের বন্ধু দেশ, আমাদের ভাষার দেশ, সে দেশে কিন্তু সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, আমাদের সেই শুভকামনা থাকবে, নিরন্তর শুভকামনা। এবং বাংলাদেশের সমবুদ্ধি সম্পন্ন মানুষ সকলে যেন একটা সচেতন সরকারকে গড়ে তোলার জন্য তার মূল্যায়ন ভোটটা আগামীতে দিতে পারে, সেই শুভকামনা আমাদের থাকবে। পরমাশিস, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমাদের সঙ্গে অনেকটা সময় জুড়ে আমাদের দর্শকদের কাছে তোমার মূল্যবান বিশ্লেষণ তুমি তুলে ধরলে। প্রিয় দর্শক, এভাবেই আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আমাদের আলোচনা, সমালোচনা, বিশ্লেষণ নিয়ে আপনাদের নিজস্ব মতামত আপনারা লিখে জানাতে পারেন মন্তব্যের কলামে, এবং সেটি গঠনমূলক হবে এমনটাই প্রত্যাশা। এর আগেও বলেছি যে আমি ভারত কিংবা বাংলাদেশ, ভারতের প্রধানমন্ত্রী কিংবা বাংলাদেশের প্রধান উপদেষ্টা কাউকে নিয়ে ব্যক্তিগত আক্রমণ হোক এমন কোন মন্তব্য আমাদের মন্তব্যের কলমে প্রত্যাশা করি না। আমরা ইতিবাচক চিন্তা ভাবনায় বিশ্বাসী এবং ভারত এবং বাংলাদেশের সম্পর্ক আরো সুদৃঢ়, সুনিবিড় এবং বিশ্বাসযোগ্য হবে। এই দুটো দেশের শাসনভার যার যে রাজনৈতিক শক্তির কাছেই আমরা দিই না কেন, আমাদের দুই দেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব এবং বিশ্বাসযোগ্যতা থাকবে, এমনটাই বিশ্বাস, আস্থা আমার থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন। সবাই প্রথম কলকাতার সঙ্গে থাকুন।